নমস্কার। আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী ক্রাউন অফ জুয়েলস। স্যার আর্থার কোনান ডয়েল, জন্ম 22 মে 1859, প্রয়াণ 7 জুলাই 1930। তিনি হোমসকে নিয়ে মোট 8টি উপন্যাস ও 56টি ছোট গল্প লিখেছেন। ওনার লেখা হোমসকে নিয়ে প্রথম কাহিনী আ স্টাডি ইন স্কারলেট। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, ক্রাউন অফ জুয়েলস। ফেব্রুয়ারি মাসের একটা সকাল, শীতের শেষ কামড়ে কাঁপছে লন্ডন। বেকার স্ট্রিট বরফে ঢাকা। আমার বন্ধু শার্লক হোমস তার প্রিয় আর্মচেয়ারে বসে আছে, আর আমি ডক্টর জন ওয়াটসন জানলা দিয়ে তাকিয়ে রয়েছি রাস্তার দিকে। এই শার্লক, ওয়ারির সামনে একটা পাগল ঘুরছে, দেখে যাও। একে বাইরে কে ছাড়লো? পাগল? ওই দেখি, কে ওই লোকটা? হ্যাঁ, ওই লোকটাই। বয়স ওই 50 হবে, বেশ লম্বা চওড়া। গায়ের জামা কাপড় দেখে তো বেশ দামি বলেই মনে হচ্ছে, কিন্তু কিরকম অদ্ভুতভাবে হাত পা নাড়ছে দেখো, এদিক ওদিক তাকাচ্ছে। এদিকে ওদিকে তাকাচ্ছে কারণ ও একটা ঠিকানা খুঁজছে, ওয়াটসন। কোন ঠিকানা? 22-1 বেকার স্ট্রিট। হ্যাঁ, ও এখানেই আসছে মাই ডিয়ার ওয়াটসন। কেন? আমাকে কনসাল্ট করতে। তুমি বুঝলে কি করে? বেকার স্ট্রিটে কেউ দেখা করতে এলে আমি তার হাব ভাব দেখেই বুঝতে পারি মাই ডিয়ার ওয়াটসন। কেন, তোমাকে আমি এই কথা আগে বলিনি? ওই দেখো, উনি বেল বাজিয়েছেন। যাও যাও যাও, দরজাটা কি খোলো। এক মুহূর্ত পরে দরজা খুলে আমাদের ঘরে ঢুকলেন রাস্তার সেই ভদ্রলোক। তাকে দেখে আমার এখনও মানসিক বিকারগ্রস্ত বলেই মনে হচ্ছে। তিনি হাঁপাচ্ছেন আর এক হাত দিয়ে নিজের মাথার চুল ছিঁড়ছেন। মুখ খুলে কি যেন একটা বলতে গেলেন, কিন্তু কিছু বলার আগেই তার চোখ দুটো উল্টে গেল এবং শরীরটা সামনের দিকে নুয়ে পড়ল। এই ধরো 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 ওয়াটসন, ধরো। হ্যাঁ, এইখানটা এই জায়গাটায় নিয়ে এসে বসো। চেয়ারটায় বসাও, চেয়ারটা বসাও। হ্যাঁ, একটু ব্র্যান্ডি নিয়ে এসো তো ওয়াটসন। এক চুমুক ব্র্যান্ডি খাওয়ার পর আমাদের অতিথি জ্ঞান ফিরে পেলেন। আপনি? আমি শার্লক। আপনি নিশ্চয়ই আমার সঙ্গেই দেখা করতে এসেছেন, তাই তো? আপনারা নিশ্চয়ই আমাকে পাগল ভাবছেন, তাই না? হোমস শান্ত স্বরে আগন্তুকের দিকে তাকিয়ে বললেন, না, আমি বুঝতে পারছি যে আপনি কোনো বড় সড় বিপদেই পড়েছেন। আগন্তুক বলল, ঈশ্বর জানেন কি ঘোরতর বিপদেই না পড়েছি আমি। কি করে যে এখনো আমার মাথা ঠিক আছে তাই ভাবছি এখন। আমার চরিত্র সম্পূর্ণ নিষ্কলঙ্ক, কিন্তু আজ আমার সবার সামনে হেও আবার দিন এসেছে। এই তো গেল বাইরের কথা, মানসিক যন্ত্রণা আর সহ্য করতে পারছি না আমি। এই যে শুধু আমার একার বিপদ তাই নয়, যদি এর কোনো বিহিত না করা যায় তাহলে আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ মানুষটিকেও বিশেষ সমস্যায় পড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দয়া করে একটু স্থির হন এবং আপনার পরিচয় দিন এবং ঘটনাটা খুলে বলুন। আমার নামের সঙ্গে আপনারা হয়তো পরিচিত। আমি কেন্টিডল স্ট্রিটের হোল্ডার স্টিভেনসন নামক ব্যাংকিং প্রতিষ্ঠানের অংশীদার। ভদ্রলোক নিজেকে সংযত করে দম নিয়ে তার কাহিনী বলতে শুরু করলেন। আমি জানি এক্ষেত্রে দেরি করা চলে না, তাই পুলিশ ইন্সপেক্টর আপনার নাম করা মাত্রই আমি আর দেরি না করে আপনাদের এখানে আসার জন্য রওনা হয়ে গেলাম। পাতাল রেলে করে বেকার স্ট্রিটে এসে সোজা সেখান থেকে হেঁটে আসছি। হেঁটে আসার কারণ আমি জানি যে তুষারের ওপর দিয়ে গাড়ি অত্যন্ত আস্তে চলে। যাই হোক, শুনুন। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যাংকিং ব্যবসায় লাভজনক শর্তে লগ্নি করা যেমন দরকার, তেমনই দরকার আমানতকারীদের সংখ্যা বাড়ানো। টাকা খাটানোর একটা বিশেষ লাভজনক উপায় হলো খুব নিরাপদে আমানত রেখে টাকা ধার দেওয়া। গত কয়েক বছর এ ধরনের ব্যবসা আমরা অনেক করেছি এবং দামি ছবি ও লাইব্রেরি গচ্ছিত রেখে অনেক বড় বড় ঘরের লোক আমাদের কাছ থেকে মোটা মোটা টাকা ধার নিয়েছে। কাল সকালে আমি যখন আমার অফিসে বসে আছি, এমন সময় একজন কেরানি একটা কার্ড এনে আমায় দিল। কার্ডে লেখার নামটা দেখেই আমি চমকে উঠলাম। নামটা জেনে রাখুন যে এই পৃথিবীর সর্বত্র বিশেষ পরিচিত এবং সেটি ইংল্যান্ডের উচ্চতম ও মহত্তম নামগুলির একটি।
আমার অফিসে তার আগমনের সংবাদে আমি অভিভূত হয়ে উঠলাম, এবং যখন তিনি আমার ঘরে প্রবেশ করলেন তখন সেই কথাই তাকে আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি তা কানে না তুলে সরাসরি কাজের কথাটাই পারলেন। মিস্টার হোল্ডার, এই মুহূর্তে আমার 50,000 পাউন্ডের বিশেষ দরকার। হ্যাঁ, শুনেছি আপনারা নাকি জিনিস গচ্ছিত রাখলে টাকা করি ধার দিয়ে থাকেন। হ্যাঁ, তাই চলে এলাম। কতদিনের জন্য আপনার টাকাটা দরকার? এই সামনে আসছে সোমবার আপনাকে টাকাটা ফেরত দেব, কিন্তু টাকাটা আমার এখনই চাই। আমার ব্যক্তিগত তহবিলে যদি ওই পরিমাণ টাকা থাকতো তাহলে তা আপনাকে দিতে পারলে আমি খুবই খুশি হতাম, কিন্তু আমার সে সাধ্য নেই। আর আমাকে যদি এই প্রতিষ্ঠানের তরফ থেকে তা দিতে হয় তাহলে আমার অংশীদারদের কথা বিবেচনা করে সাধারণত আমরা যে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা করে থাকি আপনার ক্ষেত্রেও তাই করা হবে। আমিও তাই চাই। চেয়ারের পাশে রাখা তার কালো মরক্কো চামড়ার ব্যাগটা তুলে নিয়ে তিনি বললেন, আপনি নিশ্চয়ই ওই বেরিল খচিত মুকুটটার নাম শুনেছেন। বাক্সটা খুলে তার ভিতরে লাল রঙের মখমলের ওপর সেই মূল্যবান বস্তুটি দেখা গেল। তিনি বললেন, এতে 39টা বিরাট বিরাট বেরিল আছে, আর এই সোনাটার দাম তো হিসাব করাও দুষ্কর। হ্যাঁ, কম করে ধরুন এই মুকুটটার যা দাম হয় তার অর্ধেক টাকাই আমি আপনার কাছে চেয়েছি। জামানত হিসাবে আমি এটাকে আপনার কাছে রাখতে চাই। মিস্টার হোল্ডার, আমি আপনার সম্বন্ধে যা শুনেছি তাতে আমার আপনার উপর যথেষ্ট বিশ্বাস জন্মেছে। আপনি এটাকে এমনভাবে রাখবেন যাতে এটি নিয়ে বাইরে কোনো গুজব না রটে, উপরন্তু এটির কোনো রকম ক্ষতিও যেন না হয়। বলাই বাহুল্য, এ হলো জাতীয় সম্পত্তি। এটির গায়ে একটুকু আঁচড় লাগলেও এটিকে নিয়ে একটা বিরাট কেলেঙ্কারি ঘটবে। এর একটি বেরিল খোয়া যাওয়া মানে মুকুটটা খোয়া যাওয়া, কেননা সমস্ত পৃথিবী খুঁজলেও এই বেরিলের জোড়া মিলবে না। অবশ্য আমি আপনাকে বিশ্বাস করি, আর এই বিশ্বাসের জোরেই আপনার কাছে এটাকে রেখে যাচ্ছি। সোমবার সকালে এসে আমি নিজে সুদ সমেত টাকা শোধ করে এটিকে নিয়ে যাব। আমি আর কিছু না ভেবে ক্যাশিয়ারকে ডেকে 50,000 পাউন্ড তাকে দিয়ে দেবার আদেশ দিলাম। ভদ্রলোক চলে যাওয়ার পর আমায় যেন কিরকম ভয় ভয় করতে লাগলো। এ জাতীয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে তা সেটা নিয়ে মহা হুলস্থুল বেঁধে যাবে। এটিকে আমার কাছে রাখতে দেবার সম্মতি দিয়ে আমি যেন নিতান্ত ভুল করেছি বলে মনে হতে লাগলো। সে যাই হোক, তখন আর এসব কথা ভাববার সময় নেই, তাই সেটাকে আমার নিজের শেফের মধ্যে রেখে দিয়ে আমি আবার আমার কাজে মন দিলাম। সন্ধে হতে আমার মনে হলো এই মূল্যবান বস্তুটিকে অফিসে রাখা নিরাপদ নয়। ব্যাংকের শেফ ভেঙে তো প্রায় চুরি হয়, তাই এই মহার্ঘ বস্তুটিকে বাড়িতে এনে নিজের দেরাজে তালা বন্ধ করার পর আমি নিশ্চিন্ত হলাম। এবার একটু নিজের কথা আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন বলে বোধ করছি। আমার 3 জন মেড বেশ কয়েক বছর ধরে আমার বাড়িতে কাজকর্ম করছে, তবে লুসিফার বলে আরেকজন সুন্দরী পরিচারিকা আমার কাছে মাত্র কয়েক মাস হলো কাজ করছে। ওর জন্য বোধহয় কটা লোক বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। আমি বিপত্নিক, আমার একমাত্র ছেলে আর্থার। ছেলেটি উচ্ছন্নে গেছে। প্রথম থেকেই প্রশ্রয় দিয়ে আমি যে কি ভুলি না করেছি তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমি চেয়েছিলাম আর্থার আমার ব্যবসায় যোগ দিক। ছেলেটি একটু ছন্ন ছাড়া আর একগুঁয়ে প্রকৃতির। অল্প বয়সেই সে একটা নামজাদা ক্লাবের সদস্য হয়েছিল, আর সেখানে বেশ পয়সাওয়ালা লোকদের সঙ্গে মিশে শিখেছিল কিভাবে টাকা ওঠাতে হয়। আস্তে আস্তে ওকে জুয়া আর রেসের নেশায় ধরল। এই সব বদখেয়ালে টাকা উড়িয়ে বারবার ও আমার কাছে এসে ওর হাত খরচের টাকা আগাম চাইতে থাকে। একাধিকবার ও এইসব সঙ্গীদের মধ্যে থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু স্যার জর্জ বার্নওয়েল নামে ওর এক বন্ধুর প্রভাবে প্রতিবারই ওকে আবার সেই চক্রে ফিরে যেতে হয়। স্যার বার্নওয়েল আমার বাড়িতে অনেকবার এসেছেন। ভদ্রলোক আর্থার চেয়ে বয়সে বড় এবং অত্যন্ত ঝানু লোক। তার চেহারায় যেমন চটক, তেমনই তিনি লোকের সঙ্গে আলাপ জমাতেও অত্যন্ত ওস্তাদ। আমি জানতাম যে এই মহা ধুরন্ধর লোকটিকে মোটেই বিশ্বাস করা উচিত নয়। এই বিষয়ে মেরিও ছিল আমার সঙ্গে একমত। আর হ্যাঁ, মেরির একটু পরিচয় দেওয়া দরকার। মেরি হলো সম্পর্কে আমার ভাইজি, কিন্তু 5 বছর আগে আমার সে ভাই মারা যাওয়ার পর থেকে আমি তাকে নিজের মেয়ের মতোই মানুষ করে এসেছি। মিষ্টি স্বভাবের,
মেয়েটি আমার ঘর সংসারে দেখাশুনো পরিচালনা সব ভার তার উপরে। মেরি আমার ডান হাত, ও না থাকলে আমি যে কি করতাম তা ভেবে পাই না। শুধু একটি মাত্র বিষয়, সে আমার অবাধ্য হয়েছে। আমার ছেলে তাকে মনে প্রাণে ভালোবাসে এবং দুবার তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু দুবারই মেরি তাকে প্রত্যাখ্যান করেছে। আমার মনে হয় যে আর্থারকে যদি সর্বনাশের পথ থেকে ফেরাতে পারত তাহলে সে মেরির সঙ্গে বিয়ে হলে আর্থারের জীবনে আমূল পরিবর্তন হতো বলে আমার বিশ্বাস। কিন্তু এখন বড্ড দেরি হয়ে গেছে, এখন আর কিছুই করবার নেই। মিস্টার হোমস, আমার পরিবারের লোকজনদের পরিচয় আপনি পেলেন, এবার আবার আমার কাহিনীতে আসি। সেদিন রাতের খাবারের পর বৈঠকখানায় কফি খেতে খেতে আমি আর্থার মেরিকে সেদিনের সমস্ত ঘটনা ও আমাদের বাড়িতে যে একটা মূল্যবান রত্ন এসেছে তা জানালাম। শুধু আমার মক্কেলটির নাম তাদের কাছে গোপন করেছিলাম। লুসিফার আমাদের জন্য কফি নিয়ে এসেছিল, কিন্তু আমি কথা আরম্ভ করবার আগেই সে ঘর ছেড়ে চলে গেছিল। তবে দরজাটা বন্ধ ছিল কিনা তা আমি হলফ করে বলতে পারি না। ব্যাপারটা শুনে মেরি ও আর্থার দুজনেই উৎসাহিত বোধ করল এবং তক্ষুনি সেই রত্নখচিত বিখ্যাত মুকুটটি দেখতে চাইল। আমি বললাম, সে পরে হবে কোন, আমার দেরাজে ওটা আছে। আর্থার বলল, ঈশ্বর করুন আমাদের বাড়িতে যেন কখনো চোর ডাকাত না হানা দেয়। যে কোনো পুরনো চাবি দিয়ে আমি ছোটবেলায় অনেকবার তোমার দেরাজ খুলে টাকা নিয়েছি। রাতে সে খুব গম্ভীর ও চিন্তান্বিত মুখে আমার পিছু পিছু আমার ঘরে এসে 200 পাউন্ড চেয়ে বলল, টাকাটা না পেলে আমি কালার ক্লাবে মুখ দেখাতে পারবো না। আমি চিৎকার করে বললাম, ভালোই হবে, আমি তোমাকে আর প্রশ্রয় দেব না। না না, যে করেই হোক আমাকে অন্য পথে টাকাটা জোগাড় করতেই হবে। 1 মাসের মধ্যে তুমি 3বার টাকা নিয়েছো, 3বার। একটা পয়সাও তুমি আর পাবে না আমার কাছ থেকে। অর্থাৎ আর একটি কথাও না বলে ফুঁসতে ফুঁসতে চলে গেল। ও চলে যাওয়ার পর আমি দেরাজ খুলে মুকুটটি সেখানে আছে কিনা দেখে নিয়ে সারা বাড়ি ঘুরে দরজা জানলা সব বন্ধ আছে কিনা পরীক্ষা করে দেখলাম। সিঁড়ি দিয়ে হল ঘরে এসে আমি দেখলাম মেরি জানলার পাশে দাঁড়িয়ে আছে। আমার আসার সঙ্গে সঙ্গে মেরি জানলাটা এঁটে বন্ধ করে দিয়ে চিন্তিত মুখে বলল, আচ্ছা, লুসিকে কি আজ রাতে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন? কই না তো। সে এক্ষুনি পিছনের দরজা দিয়ে ঢুকলো। নিশ্চয়ই সে আমার পাশের দরজা দিয়ে কারোর সঙ্গে দেখা করতে গেছিল। আমার মনে হয় এরকম তার বাইরে যাওয়াটা সন্দেহজনক। তুমি কাল সকালে এই নিয়ে ওর সঙ্গে কথা বলো, আর তুমি যদি চাও আমিও ওকে বলতে পারি। দরজা জানলা সব বন্ধ হয়েছে তো? মেরি সংক্ষেপে উত্তর দিল, হ্যাঁ। ওকে শুভরাত্রি জানিয়ে শোভার ঘরে চলে এলাম এবং অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। মিস্টার হোমস, আমি আপনাকে সবিস্তারে সব ঘটনা বলবার চেষ্টা করছি, যাতে আপনার কাজের কোনো অসুবিধে না হয়। যদি কোনো বিষয় আপনার বুঝতে অসুবিধে হয় তাহলে আমাকে আপনি জিজ্ঞাসা করে জেনে নেবেন। না, সব জলের মতনই। আপনার বিবৃতি শুনে আমি বুঝতে পারছি। মিস্টার হোল্ডার পুনরায় শুরু করলেন। আমার ঘুম এমনিতেই খুব পাতলা, তার ওপর সে রাতে মনটা খুব উদ্বিগ্ন থাকায় ঘুম হচ্ছিল না। রাত 2টো নাগাদ বাড়ির ভেতরে কি একটা আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসবার আগেই আওয়াজটা গেল থেমে। অস্পষ্টভাবে আমার মনে হলো যেন কোথায় একটা জানলা বন্ধ হলো। কান খাড়া করে রইলাম আমি। হঠাৎ আমার পাশের ঘরের মধ্যে খুব ধীর অথচ স্পষ্ট একটা শব্দ শুনতে পেলাম। মনে হলো কি যেন হেঁটে বেড়াচ্ছে। ভয়ে আমার সারা শরীর কেঁপে উঠল। আস্তে আস্তে আমি বিছানা থেকে নেমে পা টিপে টিপে এগিয়ে ড্রেসিং রুমে উঁকি মেরে দেখলাম অর্থাৎ দিরাজ খুলে মুকুটটায় হাত দিয়েছে। চিৎকার করে উঠলাম, ইউ স্কাউন্ড্রেল! আর্থার! আর্থার! ইউ স্কাউন্ড্রেল! আর্থার জোর দিয়ে মুকুটটা ভাঙবার চেষ্টা করছিল। আমার চিৎকারে তার হাত থেকে মুকুটটা পড়ে গেল। সঙ্গে সঙ্গে তার মুখটা মরার মতো সাদা হয়ে গেল। মুকুটটা খপ করে তুলে নিলাম আমি। বিস্ফারিত চোখে দেখলাম যে 3টে রত্ন সমেত সোনার মুকুটটার একটা কোণ নেই। আমি পাগলের মতো চিৎকার করে বললাম, হতভাগা চোর কথাকার! মুকুটের কোণ থেকে 3টে রত্ন খুলে নিয়ে পকেটে ভরছিস? হ্যাঁ, চিরকালের জন্য তুই আমার সম্মান ধুলে মিশে দিলি। বার কর বলছে। আপনি আমাকে অযথাই গালাগালি করছেন, আর আমি সহ্য করব না। কালই আমি বাড়ি ছেড়ে চলে যাব, আর এবার থেকে নিজের পায়ে দাঁড়াবো। যাবি কোথায়? হ্যাঁ,
যাবে কোথায়? আমি তোকে পুলিশে দেব। পুলিশ আমার এক গাছা চুলো ছিঁড়তে পারবে না। ইতিমধ্যে চিৎকার চেঁচামেচিতে বাড়ির ঘুম ভেঙে গেছিল। প্রথমে মেরি আমার ঘরে ছুটে এলো। মুকুটটা ও আর্থারের বিবর্ণ মুখের দিকে তাকিয়ে সে ব্যাপারটা কি বুঝতে পারল এবং সঙ্গে সঙ্গে একটা আর্তনাদ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আমি দাসীকে ডেকে পুলিশে খবর দিতে পাঠালাম। আর্থার এতক্ষণ কালো মুখে হাত মুড়িয়ে দাঁড়িয়েছিল। এখন একজন কনস্টেবল সহ একজন ইন্সপেক্টর ঘরে প্রবেশ করলে সে আমায় জিজ্ঞাসা করলো সত্যি সত্যি চুরির দায় আমি তাকে পুলিশের হাতে দিতে চাই কিনা। ব্যাপারটা এখন তার আর আমার মধ্যে সীমাবদ্ধ নেই। মুকুটটা জাতীয় সম্পত্তি। আদালতের বিচার আমি মাথা পেতে নেব। আমি শুধু কৃপা করে বলছি, এই মুহূর্তে আপনি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবেন না। মিনিট পাঁচেকের জন্য যদি আমি এখন বাড়ির বাইরে যেতে পারি, তো তাতে আপনার আমার উভয়েরই উপকার হবে। আমাকে তুমি বোকা ভেবেছো? হ্যাঁ, এই সুযোগে তুমি পালিয়ে যাও আর চোরাই মালটা পাচার করে দাও আর কি। হ্যাঁ, তুমি হাতে নাতে ধরা পড়েছ। এখন একমাত্র যদি তুমি অকপটে সব অপরাধ স্বীকার করে ওই রত্নগুলোর সন্ধান বাতলে দাও, তাহলে সব চুকে যাবে। তোমাকেও ক্ষমা করা হবে, এই নিয়ে আর কথাই উঠবে না। অর্থাৎ সে পথে না গিয়ে মুখের ওপর বলল, যে আপনার ক্ষমা ভিক্ষা করছে তাকে আপনি ক্ষমা করুন গিয়ে। বিদ্রুপের স্বরে বলে সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আমি তখন তাকে ইন্সপেক্টরের হাতে সঁপে দিলাম। তার দেহ, তার ঘর ও বাড়ির সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজেও রত্নগুলি উদ্ধার করা গেল না। আমাদের শত অনুরোধ ও ভীতি প্রদর্শনের পরেও সে একটি বাড়ির জন্যও মুখ খুলল না। আজ সকালে তাকে কয়েদিখানায় নিয়ে যাওয়া হয়েছে, আর আমিও সব ঝামেলা চুকিয়ে আপনার কাছে ছুটতে ছুটতে আসছি। পুলিশ সোজাসুজি জানিয়ে দিয়েছে যে তারা এই ব্যাপারের কোনো সমাধান করতে পারবে না। ইতিমধ্যেই আমি 1000 পাউন্ড ঘোষণা করেছি। যদি আপনি আপনার ক্ষুরোধর বুদ্ধি দিয়ে আমার ব্যাপারটা সমাধান করে দেন, তাহলে চিরকৃতজ্ঞ থাকবো আমি। হায় ঈশ্বর, এক রাতের মধ্যে আমি আমার সম্মান, আমার ছেলে আর ওই রত্নগুলিকে হারালাম। তাহলে মিস্টার হোল্ডার, আমি আরও আমার বন্ধু ওয়াটসন একবার ঘটনাস্থলটা দেখে আসি। আমার মনে হচ্ছে আর্থার নির্দোষ। চমকে উঠলেন মিস্টার হোল্ডার। কি বললেন? হ্যাঁ মিস্টার হোল্ডার, আপনি সবই পরে পরে বুঝতে পারবেন। এখন চলুন, আপনার বাড়িতে চলুন। বাড়িটা সাদা পাথরের তৈরি এবং একটু পেছনের দিকে। বাড়ির সামনের উঠোনটা বরফে ঢাকা। উঠোনের দুদিকে দুটো লোহার গেট। ডান দিকে একটা ঝোপের পাশ দিয়ে একটা গলি ভেতরে চলে গেছে। ফেরিওয়ালারা এই পথ দিয়ে যাওয়া আসা করে। বাঁদিকে একটা সরু গলি আস্তাবলের দিকে গেছে। আমাদের দরজার কাছে দাঁড় করিয়ে হোমস আস্তে আস্তে বাড়ির চারপাশটা ঘুরে দেখতে লাগলো। সামনের দিকটা দেখে ডান দিকের গলি দিয়ে ও পেছনের বাগানটা ঘুরে দেখতে এত দেরি করলো যে আমি আর মিস্টার হোল্ডার খাবারের ঘরে আগুনের পাশে বসে অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত মনে করলাম। এমন সময় দরজা খুলে একজন দীর্ঘাঙ্গী তন্নি যুবতী সেখানে প্রবেশ করল। কোনো স্ত্রীলোকের এমন বিষণ্ণ মুখচ্ছবি হতে পারে তা না দেখলে কিছুতেই বিশ্বাস হবে না। মেয়েটি ঘরে ঢোকার পর আমার মনে হলো যে মিস্টার হোল্ডার তাঁর দুঃখ আর শোকের যে বর্ণনা দিয়েছিলেন তার চেয়েও সে বেশি মুহ্যমান। আমার উপস্থিতি অগ্রাহ্য করে তিনি তার কাকার কাছে গেলেন এবং পরম যত্নে তাঁর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আপনি আর্থারকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন তো বাবা? না না রে, আগে সমস্ত ব্যাপারটা তদন্ত হোক। আমি জানি সে নির্দোষ, ঠিক জানি সে আপনার কোনো ক্ষতি করেনি। তার প্রতি আমার নির্দয় ব্যবহারের জন্য আপনাকে পরে অনেক অনুতাপ করতে হবে, দেখবেন। ও যদি নির্দোষী হবে তাহলে ও চুপ করে আছে কেন? হয়তো ওকে সন্দেহ করছেন বলে ওর অভিমান হয়েছে। ওকে কি আমি এমনি এমনি সন্দেহ করছি? মুকুটটা যে আমি নিজের চোখে ওর হাতে দেখেছি। হোমস প্রবেশ করতেই বিষণ্ণ মুখে মেরি তাকে বলল, আপনি প্রমাণ করে দিন আমার ভাই আর্থার নির্দোষ। আমারও মন তাই বলছে, আর আমার বিশ্বাস যে আমরা তা প্রমাণ করতে পারবো। হ্যাঁ, আপনাকে কয়েকটি প্রশ্ন করার ছিল, তার ঠিক ঠিক জবাব দেবেন। আচ্ছা, কাল রাত্রে আপনাদের ওই সুন্দরী পরিচারিকা, কি বেশ নাম, হ্যাঁ লুসিফার,
লুসিফারকে কোথা দিয়ে ফিরতে দেখেছিলেন? মিস পারের রান্নাঘরের দরজা দিয়েই কি? হ্যাঁ, দরজাটা লাগানো হয়েছে কিনা তা দেখবার জন্য গিয়ে দেখি যে সে চুপির সাথে ভেতরে ঢুকছে। অন্ধকারে আমি লোকটিকেও দেখতে পেয়েছিলাম। মনে হলো সে আমাদের তরকারিওয়ালা ফ্রান্সিস প্রসপার। আচ্ছা, সে কি দরজার বাঁ দিকে দাঁড়িয়েছিল? দরজা থেকে কাছে আসবার জন্য রাস্তা থেকে যতটা এগিয়ে থাকা দরকার তার চেয়ে কি একটু বেশি এগিয়ে ছিল? হ্যাঁ হ্যাঁ, সে ওইভাবেই দাঁড়িয়েছিল। আর লোকটার একটা পা বোধ হয় কাঠের, তাই না? এই কথাটা শুনেই হঠাৎ যেন মেরির মুখে ভয়ের ছায়া দুলে উঠল। আরে সে খবর আপনি জানেন নাকি? বিস্ময়ের সঙ্গে সে বলে উঠল, সে খবর আপনি জানলেন কি করে? মেরি একটু হাসলেন, কিন্তু হোমসের রোগা মুখ আরও গম্ভীর হয়ে উঠল। হোমস এবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একটার পর একটা জানলা পরীক্ষা করতে লাগল। হলঘরের বড় জানলাটা, যেটা থেকে আস্তাবলের গলিটা দেখা যায়, একটু বেশিক্ষণ ধরেই সেই জানলাটা খুলে তার শক্তিশালী আতশ কাচ দিয়ে পরীক্ষা করে দেখতে লাগল। কাজ শেষ করে হোমস বলল, এবার ওপরে যাব। ওপরে গিয়ে মিস্টার হোল্ডারের ড্রেসিং রুমে ঢুকে প্রথমে টেবিলের কাছে গিয়ে দেরাজের তালাটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগল। তারপর প্রশ্ন করল, কোন চাবি দিয়ে এটা খোলা হয়েছিল? হোল্ডারের হাত থেকে গুদাম ঘরের তাকে রাখা চাবিটা নিয়ে হোমস দেরাজটি খুলে ফেলল। বলল, এই তালাটা দিয়ে কোনো আওয়াজ হয় না, তাই এটা খোলার সময় আপনার ঘুম ভাঙেনি। একটা কোণ ভাঙা মুকুট বার করল হোমস। তারপর বলল, মিস্টার হোল্ডার, মুকুটটার যে কোণটা এখনো আস্ত আছে ওই কোণটাকে একবার আঙুল দিয়ে ভাঙার চেষ্টা করে দেখুন তো দয়া করে। মিস্টার হোল্ডার আঁতকে উঠে বললেন, হ্যাঁ, এমন একটা সর্বনেশে ব্যাপার আমি স্বপ্নেও ভাবতে পারি না। তাহলে আমি একবার চেষ্টা করে দেখি। বলে হোমস তার সর্বশক্তি দিয়ে মুকুটটাকে বাঁকাতে চেষ্টা করল। বলল, না, আমার আঙুলে প্রচন্ড জোর, কিন্তু এটাকে ভাঙার মতন আমারও সাধ্য নেই। সাধারণ লোকের পক্ষে এটাকে ভাঙা সম্ভব নয়। এটা ভাঙলে পিস্তল থেকে একটা গুলি ছোড়ার মতন আওয়াজ হবে। মিস্টার হোল্ডার, আপনি কি বলতে চান যে আপনার কয়েক গজ দূরে এরকম একটা কাণ্ড ঘটে গেল অথচ আপনি তার কিছুই বুঝতে পারেননি? আস্তে আস্তে সবই বুঝতে পারবেন। আচ্ছা ছাড়ুন, বাদ দিন। আপনি যখন আর্থারকে দেখেন তখন তার পায়ে জুতো বা চটি জাতীয় কিছু ছিল? না, পাজামার জামা ছাড়া তার পরনে আর কিছুই ছিল না। ধন্যবাদ। ভাগ্যদেবী আমাদের উপর খুবই প্রসন্ন, এবং এরপরও যদি আমরা অপরাধীকে ধরতে না পারি তাহলে সেটা বুঝতে হবে আমাদেরই অক্ষমতা। এখন মিস্টার হোল্ডার, আপনার একবার অনুমতি নিয়ে আমি আর একবার বাগানটা ঘুরে দেখতে চাই। প্রায় 1 ঘন্টা পরে বরফ ভর্তি পা নিয়ে হোমস বাগান থেকে ঘরে ফিরে এসে বলল, আমার সব দেখা হয়ে গেছে, এবার বাড়ি চলি। কিন্তু মিস্টার হোমস, আমার হারানো রত্ন 3টি, সেগুলো কোথায়? আর আমি সেগুলো কি ফিরে পাবো না? আর আমার ছেলে, আপনি যে আমায় আশা দিয়েছিলেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনার ছেলে সম্পূর্ণ নির্দোষ, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। হোল্ডার কুঁকিয়ে উঠে বললেন, ভগবানের দোহাই, তাহলে কাল রাতে আমার বাড়িতে কে এই কেলেঙ্কারি করলো সব খুলে বলুন। কাল সকাল 9টা থেকে 10টার মধ্যে আপনি যদি বেকার স্ট্রিটে আসতে পারেন তাহলে মনে হচ্ছে আপনাকে সব খবরই জানাতে পারবো। আর আমার পারিশ্রমিকটাও বেশ দরাজ হাতেই দেবেন বলে আমি আশা করি। হারানো রত্নগুলি ফিরে পাওয়ার জন্য আমি আমার সর্বস্ব দিতে প্রস্তুত। অতি উত্তম। হ্যাঁ, সন্ধ্যের আগে হয়তো আর একবার এখানে আসতে হতে পারে। বাড়ি ফিরতে 3টে বেজে গেল। ঘরে ঢুকে হোমস সোজা উপরে তার নিজের ঘরে চলে গেল এবং কয়েক মিনিট পরে একটা লোফারের ছদ্মবেশে আবার নিচে নেমে এলো। ছেঁড়া জুতো, মোজা আর চকচকে কোটের কলার দেওয়ার দরুন তাকে ঠিক একজন রাস্তার বেকার লোকের মতো দেখাচ্ছিল। আয়নায় নিজের চেহারাটা দেখে নিয়ে হোমস বলল, হ্যাঁ, মনে হচ্ছে এতেই হবে।
তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে আমার খুব ইচ্ছা করছে ওয়াটসন, কিন্তু আমার ভয় হচ্ছে তাতে কাজটা হয়তো পণ্ড হয়ে যেতে পারে। আমি ঠিক পথে এগোচ্ছি নাকি নিছকই আলেয়ার পেছনে ছুটছি তা খুব শীঘ্রই আমি বুঝতে পারবো। ঘন্টা কয়েকের মধ্যেই আমি ফিরে আসবো। আমার জন্য অপেক্ষা করো মাই ডিয়ার ওয়াটসন। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেও হোমসের দেখা পাওয়া গেল না। পরদিন সকালে প্রাতরাশের টেবিলে হোমসের সঙ্গে আমার আবার দেখা হলো এবং যথারীতি সময় মতো মিস্টার হোল্ডারও এলেন। এক রাত্রে তার চেহারার পরিবর্তন দেখে চমকে উঠতে হয়। তার অমন বিরাট মুখ এক রাত্রে যেন শুকিয়ে এতটুকু হয়ে এসছে। মাথার চুল আরও সাদা হয়ে গেছে। আগের দিন তিনি ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে এসেছিলেন, কিন্তু আজ যেন কোনো রকমে শরীরটাকে টানতে টানতে তিনি ঘরে এসে ঢুকলেন। আমি তাড়াতাড়ি একটা চেয়ার তার দিকে এগিয়ে দিলাম, তাতে তিনি ধপ করে বসে পড়লেন। অতি কষ্টে প্রথমেই বললেন, আমার ভাইজি আমাকে ছেড়ে চলে গেছে। যাওয়ার সময় একটা চিঠি লিখে রেখে গেছে। চিঠিতে লেখা ছিল, আমি আপনার কথা মতো কাজ করলে বোধ হয় এই কেলেঙ্কারিটা ঘটত না। এই অবস্থায় আমার পক্ষে আর আপনার বাড়িতে থাকা চলে না। আমার জন্য চিন্তা করে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই, কেননা আমার একটা ব্যবস্থা হয়েছে। আর আমার খোঁজ খবরেরও চেষ্টা করবেন না, সেটা হবে পণ্ডশ্রম, আর তাতে করে অনিষ্টও হবার সম্ভাবনা। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি মিস্টার হোমস। কাল রাত্রে খুব দুঃখের সঙ্গে আমি মেরিকে বলেছিলাম যে আমার কথা মতো সে যদি আর্থারকে বিয়ে করত তাহলে এই কাণ্ডটা ঘটতো না। এখন বুঝতে পারছি ও কথা আমার বলা উচিত হয়নি। এই চিঠি পড়ে আপনার কি মনে হয় মিস্টার হোমস, মেরি কি আত্মহত্যা করতে পারে? না না, সেরকম কিছু হবে না। আমার মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, এবং আমার ধারণা অবিলম্বেই আপনার দুঃখ কষ্টের অবসান হবে। হোল্ডার তখন প্রসঙ্গটা পাল্টে বললেন, রত্নগুলো খোঁজ পেয়েছেন? প্রতিটি রত্নের জন্য 1000 পাউন্ড করে দিতে নিশ্চয়ই আপনি রাজি আছেন? আমি 10,000 দেব। না 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 না, তার দরকার নেই। পুরো 3000 পাউন্ড দিলেই হবে। আর নিশ্চয়ই সামান্য একটু পুরস্কার হিসাবে আপনি দেবেন আশা করি। আপনার চেক বই আপনার কাছে আছে? এ নিন কলম, ওই 4000 পাউন্ড লিখুন। বোকার মতো মুখ করে ভদ্রলোক তাড়াতাড়ি চেকটা লিখে দিলেন। হোমস উঠে টেবিলের দেরাজ থেকে 3টে রত্ন বসানো একটা 3 কোণা সোনার টুকরো বের করে মিস্টার হোল্ডারের সামনে ছুঁড়ে দিলেন। মিস্টার হোল্ডার লাফিয়ে সেটিকে তুলে নিলেন মহানন্দে। বেঁচে গেছি, বেঁচে গেছি, আমি বেঁচে গেলাম এই যাত্রায়। একজনের প্রতি কিন্তু আপনার এখনো ঋণ আছে মিস্টার হোল্ডার। ঋণ? তিনি কলমটা তুলে নিলেন। বলুন বলুন, কত টাকার? না না, ঋণটা টাকার নয়, আর্থারের কাছে এখনো ক্ষমা চাওয়াটা বাকি আছে। তাহলে আর্থার ওটা নেয়নি? কিন্তু আমি যে নিজে চোখে দেখেছি। এই রহস্যের জট খোলার জন্য আমি তার সঙ্গে দেখা করেছিলাম। তিনি যখন নিজে কিছু বলতে অস্বীকার করলেন তখন তাকে আমি একটা গল্প শোনালাম। তখন তিনি নিজেই স্বীকার করলেন যে হ্যাঁ, আমি যা বলেছি তাই ঠিক। এরপর তার সঙ্গে দু একটা খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলে ফিরে এলাম। ভগবানের দোহাই, আসল ব্যাপারটা আমাকে খুলে বলুন। হ্যাঁ, সবই বলবো। তার আগে আপনাকে বলি যে এটা বলা যেরকম আমার পক্ষেও খুবই কষ্টদায়ক, তেমনি এটা শুনলে আপনিও হয়তো চরম আঘাত পাবেন। আপনি হয়তো শুনলে অবাক হবেন যে স্যার বার্নওয়েলের সঙ্গে আপনার ভাইজি মানে মেরির ভালোবাসা ছিল। তারা দুজনেই একে অপরের সঙ্গে পালিয়েছে। জর্জ বার্নওয়েলকে আপনি বা আপনার ছেলে কেউই ঠিক মতন চিনতে পারেননি। তিনি এই ইংল্যান্ডের সাংঘাতিক লোকজনেদের মধ্যে একজন। জুয়া খেলে সর্বনাশ হয়েছে এবং এই ধরনের ব্যক্তির বিবেক পাষাণ হয়ে গিয়েছে। আর এই ধরনের লোকের সম্বন্ধে আপনার ভাইজির কোনো ধারণাই ছিল না। অনেক মেয়ে সর্বনাশও করেছেন তিনি। আপনার ভাইজির মতন একজন সরল প্রকৃতির মেয়েকে ঠকাতে তাকে মোটেও বেগ পেতে হয়নি। মিস্টার হোল্ডারের মুখ এবার ফ্যাকাশে হয়ে গেল। তিনি চেঁচিয়ে উঠলেন, এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করতে পারি না।
তাহলে শুনুন আমার বিশ্লেষণ সেই দিন রাত্রে কি কি ঘটেছিল। আপনার ভাইজি আপনি ঘরে চলে গেছেন মনে করে জানালা দিয়ে প্রেমিকের সঙ্গে কথা বলছিল, যে জানালাটা আস্তাবলের গলির দিকের কাছে। তার প্রেমিক সেখানে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল, তাই তার বরফের ওপর পায়ের ছাপ স্পষ্ট দেখতে পাওয়া গেছে। মেরি তাকে ওই জানালাটা দিয়ে মুকুটটার কথা জানায়। সঙ্গে সঙ্গে বার্নওয়েলের লোকটা উদ্দীপিত হয়ে ওঠে এবং তিনি মেরিকে তার অভিলাষ জানায়। এইসব কথাবার্তায় যখন তাদের মধ্যে হচ্ছিল ঠিক তখনই আপনি ঘরের জানলা কপাট বন্ধ হয়েছে কিনা দেখতে এসেছিলেন। আপনাকে দেখেই মেরির সঙ্গে সঙ্গে জানলাটা বন্ধ করে দিল এবং আপনাকে সুন্দরী মেরি লুসিফারের বাইরে যাওয়ার গল্পটা বলল। আর আপনার ছেলে আর্থার আপনার সঙ্গে দেখা করার পরই শুতে গেল, কিন্তু ক্লাবে দেনা থাকা দরুন তার ঘুম এলো না। মাঝরাতে হঠাৎই কার পায়ের শব্দ শুনে সে উঠে বসলো এবং দরজা খুলেই অবাক হয়ে দেখলো যে তার বোন অতি সন্তর্পণে তার ঘরের সামনে দিয়ে হেঁটে গিয়ে আপনার ড্রয়িং রুমের মধ্যে গিয়ে ঢুকে গেল। আর্থার অতি কৌতূহলী হয়ে একটা জামা গায়ে দিয়ে অন্ধকারের মধ্যেই গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইল। একটু পরেই মেরি ঘর থেকে বেরিয়ে যেতেই বারান্দার আলোয় আপনার ছেলে দেখলো তার হাতে রয়েছে একটা মুকুট। মেরি সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো আর আপনার ছেলে ছুটে গিয়ে আপনার ঘরের কাছের একটা দরজার পর্দার আড়ালে লুকিয়ে সবকিছু দেখতে লাগলো। আর ওখান থেকেই নিচের হল ঘরটা দেখা যায়। আপনার ভাইজি খুবই সাবধানে জানালাটা খুলে বাইরে মুকুটটাকে কাকে যেন দিয়ে দিল। তারপর জানলাটা বন্ধ করে আবার তার নিচের ঘরে ফিরে গেল। যতক্ষণ মেরি ওখানে ছিল ততক্ষণ আর্থারের পক্ষে কিছুই করা সম্ভব ছিল না, কারণ তাহলে তো তার প্রিয় পাত্রীটা ধরা পড়ে যাবে। তাই মেরি চলে যাওয়াতেই আর্থার সঙ্গে সঙ্গে নিচে নেমে জানালাটা খুলেই বাইরে জর্জ বার্নওয়েলকে চিনতে পারল। জর্জ বার্নওয়েল পালানোর চেষ্টা করতেই আর্থার সঙ্গে সঙ্গে তাকে ঝাপটা মেরে ধরল। মুকুটটা নিয়ে দুজনের মধ্যে টানাটানি চলতে থাকে। তারপরেই আপনার ছেলের ঘুষিতে জর্জের চোখের ওপরটা ফেটে যায়। তারপরেই আর্থারের হাতে মুকুটটা চলে আসে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে জানালাটা বন্ধ করে সে আপনার ঘরের মধ্যে এসে পৌঁছায়। যখন দৌড়ানো মুকুটটা সে সোজা করছিল সেই সময়তেই আপনার ঘুমটা ভেঙে যায়। তখন তাকে আপনি সেই অবস্থায় দেখতে পান এবং আপনার গালাগালিতে তার অভিমান হয়। সে আপনার কাছে প্রশংসার পরিবর্তে তিরস্কার পেয়েছিল। তাতেই সে পুলিশের কাছে আর কিছু প্রকাশ করেনি। পরিবর্তে নির্দোষ হয়েও সে আর জেল খাটছে। আর মেরির প্রতি তার ভালোবাসার জন্য সে পুলিশের কাছে তার নাম প্রকাশ করেনি। নাম প্রকাশ না করে সে পুরুষের কাজই করেছে। আমি তাই সোজা জর্জ বার্নওয়েলের সঙ্গে দেখা করতে গেলাম। প্রথমে তিনি একটু অস্বীকার করলেন, তারপরে তিনি একটু তর্জন গর্জন করে উঠতেই আমি ঝট করে পকেট থেকে পিস্তলটা বার করেই মাথার উপর উঁচিয়ে ধরলাম। তখন তিনি পথে এলেন। তখন আমি তাকে একটা প্রস্তাব দিলাম যে প্রতিটি রত্ন পিছু আমি 1000 পাউন্ড করে দাম দিতেও রাজি আছি। এ কথা শুনে তিনি খুব অবাক হলেন, তেমনি দুঃখ হলো খুব, কারণ বেচারা 3টি রত্নের জন্য মাত্র 600 পাউন্ড পেয়েছিল। তাই আমি তার কাছে ছুটলাম যাকে তিনি সেটা বিক্রি করেছিলেন। অনেক দর কষাকষির পর প্রতিটি রত্ন পিছু 1000 পাউন্ড করে দিতে আমি রাজি হলাম। এরপরে আমি গেলাম মিস্টার আর্থারের কাছে। তাকে সবকিছু বললাম এবং বললাম যে ঝামেলা ঘুচে গেছে। সারাদিন এরকম প্রচুর পরিশ্রম হলো। যখন শুতে গেলাম তখন রাত প্রায় 2টো। মিস্টার হোল্ডার বললেন, এইরকম অমানসিক পরিশ্রম করেছেন বলেই ইংল্যান্ডকে এক ভীষণ কলঙ্কের হাত থেকে রক্ষা করেছেন। আপনার বুদ্ধির সম্বন্ধে আমি যতখানি শুনেছিলাম দেখলাম আসলে তার চেয়ে অনেক বেশি। এবার আমি আমার প্রাণাধিক পুত্রের কাছে ক্ষমা ভিক্ষা করার জন্য ছুটি মিস্টার হোমস। আর মেরি সম্বন্ধে খুব ভাবনা হচ্ছে। হ্যাঁ আসুন। আর হ্যাঁ, মেরিকে নিয়ে কিছু ভাবার দরকার নেই, কারণ তিনি জর্জ বার্নওয়েলের সঙ্গেই আছেন। ঈশ্বর তার অপরাধের উপযুক্ত শাস্তি দিয়েছে।
আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী ক্রাউন অফ জুয়েলস। এই গল্পটা মানে আমাদের প্রেজেন্টেশনটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করে সেই ভালো লাগাটা প্রকাশ করুন। বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে ও বাকি সকলের সাথে শেয়ার করুন আমাদের এই গল্পটিকে, এবং আরও নতুন গল্পের খোঁজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন। গল্পটা সম্পর্কে মনের ভাব একেবারে খোলা মনে কমেন্ট বক্সে প্রকাশ করুন। প্রতিটি কমেন্ট একেবারেই বহুমূল্য। আজকের মতো বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।